কিম ফ্যামিলি সাউথ কোরিয়ার সব থেকে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত একটি পরিবার। শত বছর ধরে তারা তাদের পূর্বপুরুষদের ট্রেডিশন, রুলস, রিচুয়াল সবকিছুই ফলো করে যাচ্ছে। এই ফ্যামিলির হেড হচ্ছে জংসুক। জংসুকের 2জন ছেলে মেয়ে আছে। কিম নামজুন হচ্ছে তার বড় ছেলে এবং কিম তেয়ং একমাত্র মেয়ে তার। 2 ভাই বোনের পার্সোনালিটি খুবই আলাদা। নামজুন খুবই চালাক এবং ইন্ট্রোভার্ট টাইপের একজন ছেলে। অন্যদিকে তার বোন খুবই নরম এবং মিশুক স্বভাবের অধিকারিণী। বাবার একমাত্র ছেলে মেয়ে হওয়াতে তে আর নামজুন দুজনেই খুব আদরের, কিন্তু তে একটু বেশি আদরের। বাড়ির ছোট সদস্য এবং মেয়ে হওয়াতে তে মা বাবা এবং তার ভাই তাকে অনেক বেশি ভালোবাসে। বলতে গেলে চোখে হারায়। মেয়ের সব শখ পূরণ করে তারা। একমাত্র মেয়ে হওয়াতে আদরের কোনো দিক দিয়ে সীমা রাখেনি তারা। জিয়ন ফ্যামিলি হচ্ছে সাউথ কোরিয়ার সব থেকে ধনী এবং প্রভাবশালী একটা পরিবার। এই পরিবারের হেড হচ্ছে জিয়ন গংইও। তাকে মূলত সবাই বিজনেসম্যান হিসেবে চেনে। আর তার একমাত্র ছেলে জাংকুক কিনা পুরো এম্পায়ার সামলায়, যেহেতু তার বাবার বয়স হয়ে গিয়েছে। জাংকুকের মা জিয়ন গোইউন। প্রায় সময় জাংকুককে নিয়ে খুব চিন্তিত থাকেন তিনি, কারণ তার হাজবেন্ড এবং তার ছেলে দুজনই একই রকম। তারা সারাক্ষণ বিজনেস নিয়ে পড়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। বললেও 2-4টা বলে, তাও সোজাসুজি মুখের উপর দিয়ে বলে দেয়। তাদের কথায় কেউ কষ্ট পেলেও তাদের কিছু যায় আসে না। যেটা মনে আসবে সেটা সরাসরি বলে দিবে তারা। গোইউন জানে যে এটার ফল ভালো হবে না, যদিও তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে পাত্তা দেয় না। জাংকুকের ব্যবহার অনেকটা তার বাবার মতো। এটা ভাবলেই গোইউনের অনেক কষ্ট হয়। বিয়ের পর থেকে সে তার স্বামীর কাছ থেকে একটু সুখ পায়নি, আর তিনি চান না জাংকুকের ফিউচার পার্টনারও এরকম কিছু ফেস করুক। তিনি চান যেই বা জাংকুকের অর্ধাঙ্গিনী হোক, সে যাতে এসব টর্চার সহ্য করার ক্ষমতা রাখে। জিয়ন ফ্যামিলি ডাইনিং এরিয়াতে থাকা বড় ডাইনিং টেবিলে বসে ডিনার করছিল। গোইউন খুব আনন্দের সহিত তাদেরকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, যেহেতু তিনি আজকে জাংকুকের ফেভারিট খাবারগুলো বানিয়েছে। সে জাংকুকের মুখ থেকে অন্তত একটা হাসি এক্সপেক্ট করছিল, কিন্তু সারাদিন যে এক্সপ্রেশনটা নিয়ে জাংকুক ঘুরে, এখনো সেই এক্সপ্রেশনটাই আছে তার মুখে। জাংকুক, আজকে দিনটা কেমন কাটলো? জাংকুক, তুমি নিশ্চয়ই কিম ফ্যামিলিকে চিনো, তাই না? আমি জংসুকের সাথে তোমার আর তাদের ছোট মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছি। যদি তারা রাজি থাকে তাহলে পরের মাসেই বিয়েটা হবে। যদি হয় তো তাহলে আমাদের জন্যই ভালো। গোইউন বেশ অবাক হয়ে যায়, কারণ গংইও জাংকুককে জিজ্ঞেস করেনি সে কি আদৌ এই বিয়েতে রাজি। তিনি চান যে তার সন্তান কাউকে নিজের মতো করে খুঁজে নিক আর তাকেই বিয়ে করুক, কিন্তু তার স্বামী থাকা অবস্থায় এটা জীবনেও সম্ভব না। জাংকুক চামচটা শক্ত করে চেপে ধরে। বিয়ে করার সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত, যেখানে দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। তার বাবা তো তাকে প্রপোজ করার আগে জিজ্ঞেসও করেনি, কিন্তু তিনি তো সঠিক, এতে তাদেরই লাভ। আর তাকে যেহেতু একদিন না একদিন বিয়ে করতেই হবে, তাহলে এখন কেন নয়? জাংকুক তার মাথা নাড়ায়। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কি বলছিস তুই জাংকুক? বিয়েটা ছেলে খেলা না বা কোনো বিজনেস ডিল না যেটা থেকে তোমার লাভ হবে। তোর যদি মনে হয় তুই তোর পার্টনারকে ভালোবাসতে পারবি, তখনই তুই বিয়ে করবি। বা তুই যদি কাউকে ভালোবাসিস। ভালোবাসা? যত সব ফালতু কথা। কিছুদিন গেলে এসব ভালোবাসা টালোবাসা উড়ে যাবে, কিন্তু যে এম্পায়ার আর পাওয়ার তুমি গড়ে তুলবে সেগুলো তোমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। জাংকুক অবশ্য তার বাবার কথা হ্যাঁতে হ্যাঁ মিলায়। এসব ভালোবাসা টালোবাসা বলতে কিছু হয় না। তারা সাধারণত এসবে টাইম ওয়েস্ট করে না। সবাই জানে যে পরিবারের সব থেকে ছোট সদস্য সুখবর কিছু বয়ে আনে। ব্যাপারটা মেঘ না চাইতে জল পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। ওর থেকে আমরা পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট উত্তরাধিকারী পেলেও পেতে পারি। জাংকুক, উত্তরাধিকারী পাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের মধ্যে কিছু না হলেও চলবে, তোমাকে শুধু ওকে প্রেগনেন্ট বানাতে হবে। গোইউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এসব কথা শুনে। জাংকুক অজান্তেই মাথা নাড়ায়, আর গোইউন তাদের দিকে বিস্ময়ময় দৃষ্টিতে তাকায়। তার ছেলে থেকে সে আর কি বা আশা করতে পারে? যেমন বাপ তেমন ছেলে। অন্যদের অনুভূতি নিয়ে তাদের কি হবে? কিন্তু আপনি এন্ড অফ দি ডিসকাশন। তার নতুন প্রজেক্টে কাজ করছিল। মুখে এবং গলায় নানা ধরনের রং লিপটে আছে। ব্যাকগ্রাউন্ডে একটা গান চালিয়ে দিয়ে সে তার কাজ করে যাচ্ছে আপন মনে। ক্যানভাসে নিজের ভাবনাগুলো ফুটিয়ে তুলতে তার ভীষণ ভাল লাগে। সে খুবই প্রাণবন্ত এবং প্রফেশনে একজন পেইন্টার। পেইন্ট করতে করতে সে একসময় শুনতে পায় যে নিচতলা থেকে তার বাবা তাকে ডাকছে। ব্রাশটা রেখে সে তার বাবার সাথে দেখা করতে চায়। একটা সিরিয়াস লুক নিয়ে কিম ফ্যামিলি কাউচের উপরে বসেছিল। প্রথমে হাসলো। তাদের সবার চিন্তিত চেহারা দেখে সে ভ্রুকুটি করে। আমায় ডেকেছিলেন আব্বু? ডেকেছিলাম মা।
এসে আমার পাশে বসো। জাংসুকের গম্ভীর গলা শুনে তে তার বাবার পাশে গিয়ে বসে। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর নামজুন হঠাৎ বলে ওঠে, আব্বু সময় নষ্ট না করে ওকে বলেই দিন, আর কত ভাববেন। নামজুনের কথায় জাংসুক মাথা নাড়ায়। মা, তুমি তো গঙ্গি আঙ্কেলকে চিনো তাই না? সে আমার একজন ভালো বন্ধু আর আমার বিজনেস পার্টনার। তে খুবই মনোযোগ দিয়ে তার বাবার কথা শুনছে। আসলে আসলে সে তার একমাত্র ছেলের জন্য তোমার হাত চাইছে। কথাটা শুনে তে হাসতে শুরু করে, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যায় যখন দেখতে পায় যে সবাই খুব সিরিয়াস। আজকে কি হয়েছে সবার? প্রত্যেকবার যখন তের জন্য কোনো বিয়ের প্রস্তাব আসে তখন তার বাবা হাসতে হাসতে কথাটা বলে, এর সাথে সবাইও হাসে আর টপিকটা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এবার কি হয়েছে? এখন আমার কি করা উচিত আব্বু? মা, তুমি তো জানো তুমি আমাদের কতটা আদরের, আমাদের চোখের মনি তুমি। কিন্তু এবার লাইফের সব থেকে বড় একটা ডিসিশন নিতে হবে তোমাকে। আমরা আর এই টপিকটা ইগনোর করতে পারবো না। কথাটা শুনে তের ভীষণ কান্না পায়, তার চোখ দুটো পানিতে ভরে ওঠে। যেহেতু তে খুবই সেন্সিটিভ এবং নরম মনের মানুষ, তাই সে অল্পতেই কেঁদে দেয়। আমার মনে হয় জিয়ন ফ্যামিলির সাথে আত্মীয়তা করাটা খুব ভালো একটা আইডিয়া হবে। তাদের ছেলেটা খুবই ভদ্র এবং হ্যান্ডসাম, বয়সও খুব একটা বেশি না। আমি ওর সাথে অনেকবার দেখা করেছি মা, কিন্তু তোমাকে আমরা কোনোদিনও কোনো কিছুতে ফোর্স করব না। কিন্তু এমন সম্বন্ধ বারবার আসে না, একটু ভেবে দেখো তে। তের বাবাকে এত সুন্দরভাবে এই ছেলেটার সম্পর্কে এক্সপ্লেন করতে দেখে তে বুঝতে পারে যে সে চায় তে এই ছেলেটাকে বিয়ে করুক। তে তার বাবাকে অনেক ভালোবাসে আর সে চাইলেও না করতে পারবে না তার মুখের উপর। সে তো এটা ভেবে কৃতজ্ঞ যে তার বাবা তাকে একটা চয়েস দিয়েছে, ওকে ফোর্স করেনি। আমি জানি না আপু, আমি ওনাকে আগে দেখতে চাই। জাংসুক তাড়াতাড়ি করে তার ফোনটা নেয়। ফোনটা আনলক করে সে তেকে জাংকুকের বিজনেস ইভেন্টের একটা ফটো দেখায়। তে ফটোটা ভালো করে দেখে, না, ও যতটা ভেবেছিল লোকটার বয়স বেশি হবে আসলে অতটাও না। এই লোকটা অনেক বেশি হ্যান্ডসাম। সে যতই এই সুদর্শন পুরুষের দিকে তাকাচ্ছে ততই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। নামজুনের কণ্ঠই তাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আনে। তে তোমার এসব ভিডিও করা লাগবে না যদি তুমি না চাও। আব্বু ওকে বলে দিন। ভাইয়া না, আমি ওনাকে বিয়ে করতে রাজি। কি? সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। জংসুকি প্রথমে তের কাছে যায় আর তে তার আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে। সে আর বেশি দিন কিম থাকবে না। চোখের পলকে একটা মাস কেটে যায় আর দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। তে আর জাংকুক দুজনকে একসাথে দাঁড় করানো হয়। তেকে তো ওয়েডিং ড্রেসে এত বেশি সুন্দর লাগছিল যে কেউ তার থেকে চোখ সরাতেই পারছিল না। জাংকুককে কালো স্যুটের মধ্যে একদম রাজকুমারের মতো লাগছিল। তে লজ্জায় মাথা নুইয়ে আর চোখে শুধু জাংকুককে দেখছে। লোকটা দেখতে খুব হ্যান্ডসাম, কিন্তু তার মুখে কোনো এক্সপ্রেশন নেই। তে ভাবতে থাকে জাংকুক হাসলে কেমন লাগবে তাকে। পরিশেষে বিয়ের সকল কার্যক্রম শেষ হয়। এদিকে তেকে দেখে জাংকুক একটু বেশি বিরক্ত। মেয়েটা খুবই ইনোসেন্ট এবং লাজুক প্রকৃতির। সে মূলত এমন টাইপের মেয়ে খুব একটা পছন্দ করে না। আর এমন তো না যে তাদের বিয়ে হয়ে গেছে মানে তাকে তেকে পছন্দ করতেই হবে। জাংকুকদের বাড়ি যাওয়ার সময় তে আর জাংকুক দুজনেই পুরোটা রাস্তায় নিশ্চুপ ছিল, কেউ কারোর সাথে কথা বলেনি। আর জাংকুকের চোখ দুটো তো ফোনের স্ক্রিনে লেগে ছিল। গাড়িটা থামতে জাংকুক আর তের নামার জন্য অপেক্ষা করেনি, পেছনে না তাকিয়েই হন হন করে বাড়ির ভিতরে চলে যায়। জাংকুকের এমন কর্মে তে ভীষণ অবাক। বেশ কয়েক সেকেন্ড গাড়িতে বসে থাকার পর তে নেমে পড়ে। এমন সময় তার শাশুড়ি মাও বেরিয়ে আসেন তাকে বরণ করতে। বাহ তে, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। শাশুড়ি মায়ের এমন কথায় তে ভীষণ লজ্জা পেয়ে যায়। থ্যাংক ইউ আন্টি। গয়ুনো মুচকি হেসে আলতো করে তার গাল ছুঁয়ে দেয়। আরে কথা শোনো পাগলি মেয়ে, তুমি আমাকে আন্টি কেন ডাকছো? তুমি আজ থেকে আমাকে মা বলে ডাকবে, ঠিক আছে মা? গয়ুন আজকে সত্যিই অনেক খুশি। তার পুত্রবধূকে দেখে তার মনটা জুড়িয়ে গেল। এমন লক্ষ্মী মেয়ে হয়তো এই শহরে একটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হঠাৎ করে গয়ুনের মনটা কালো মেঘে ছেয়ে যায়। সে কি আদৌ আজকের পর থেকে তের এই হাসিটা আর দেখতে পাবে? আমার সাথে ভিতরে এসো। আচ্ছা, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলবে, কেমন? এখন থেকে আমি তোমার মা, ঠিক আছে মা? জীবন ম্যানশনটা অনেক বেশি বড় ছিল। তে ভিতরে ঢুকতে ঢুকতে চারপাশটা খুব ভালো করে দেখে নেয়। লিভিং রুমের ভিতর দিয়ে যাওয়ার সময় তে তার শ্বশুর এবং তার হাজবেন্ডকে দেখতে পায়। তারা একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। তে তাকে সালাম জানায় আর উত্তরে গঙ্গীয় মাথা নাড়ায়। জাংকুকের রুমে এসে পৌঁছানোর পর তের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে থাকে। রুমটা অনেকটা অন্ধকার ছিল।
দেখলেই বোঝা যায় যে এখানে কোনো পুরুষ থাকে। যাই হোক, যেহেতু এটা তার হাজবেন্ডের রুম, এখন থেকে এটা তারও রুম। হঠাৎ করে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে সে এখন থেকে ম্যারিড। তাকে এখন থেকে সবকিছু শেয়ার করতে হবে, আর কেউ তাকে আগের মতো আদর করবে না। তাকে এখন বড়দের মতো বিহেভ করতে হবে, তার হাজবেন্ডের খেয়াল রাখতে হবে, তার শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে হবে। তার শাশুড়িকে তার অনেক বেশি ভালো লেগেছে, মহিলাটা সত্যি অনেক ভালো। কিন্তু এই বাড়ির লোকগুলো মহিলাদের থেকে একদম সম্পূর্ণ আলাদা। তার হাজবেন্ড এবং শ্বশুরকে দেখে মনে হচ্ছিল তারা একটু বেশি স্ট্রিক্ট। কিভাবে একটা কোল্ড এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়েছিল তারা। তো এইসব কিছু ভাবতে ভাবতে তার কাপড় চোপড়গুলো বের করতে থাকে। ওর তো এখন শাওয়ার নেওয়া দরকার। জাঙ্গুক তার বাবার সাথে কথা বলে নিজের বেডরুমে ফিরে আসে। আজকে দিনটা তার উপর অনেক বেশি দখল গিয়েছে। ও রুমের চারিপাশে তাকিয়ে তার ওয়াইফকে খুঁজতে থাকে, কিন্তু তে তো ছিল ওয়াশরুমে। বিয়ের কথাবার্তা চলাকালীন জাঙ্গুক তের ব্যাপারে খোঁজ খবর নেই, যদি সে অতীতে কোনো কিছু করে থাকে যার কারণে তাদেরকে বিপদে পড়তে হবে। কিন্তু জাঙ্গুক এটা দেখে বেশ অবাক হয় যে তে অতীতে এমন কিছুই করেনি, না কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে, না কোনো কিছু করেছে যার কারণে তার চরিত্রের দাগ লাগতে পারে। জাঙ্গুক ভাবলো, আশ্চর্য ব্যাপার তো, এই যুগে এসেও কারো এতটা ক্লিন হিস্টোরি থাকতে পারে। তের এতটা ইনোসেন্ট আর লাজুক হওয়াটা জাঙ্গুককে ভাবিয়ে তুলে। ও কখনোই এরকম মানুষ দেখেনি, যার জন্য তার মনে হচ্ছিল যে তে মানুষকে পটানোর জন্য এরকম ভান ধরে আছে। বিয়েতে উপস্থিত প্রত্যেকটা লোক তার কাছে এসে তার ওয়াইফের সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছিল। কিছু কিছু লোকের কথা মনে পড়তে জাঙ্গুক সিগারেটের প্যাকেটটা শক্ত করে চেপে ধরে। আরে কি লাকি রে তুই, এরকম একটা ওয়াইফ তোর কপালে জুটেছে। আমার তো এখন ওই মেয়েটার জন্য খারাপ লাগছে মামা। জাঙ্গুক ভাই, সত্যি করে বলতো তুই ওকে কোথায় পেয়েছিস? দেখতে কত ইনোসেন্ট, কিন্তু কি হট রে মাইরি। ইস, আজকে রাত্রে তো তুই খুব এনজয় করবি মামা। হ্যাঁ ব্রো, ওর মুখটার দিকে একবার তাকা, ওর মুখটাই তো আমার জন্য যথেষ্ট। ফাক অফ। জাঙ্গুক তার কলেজ ফ্রেন্ডদের একটা ধমক দেয়। কি নোংরা নজরে নেয় তারা তার ওয়াইফকে দেখছিল। তো রিসেপশনে এমন একটা পোশাক পরা উচিত ছিল না? তার অর্ধেক শরীরে পোশাকে দেখা যাচ্ছিল। ইভেন জাঙ্গুকের বাবা তার সাথে এটা নিয়ে মজা করে। এসব ভাবতে ভাবতে জাঙ্গুক ব্যালকনিতে গিয়ে সিগারেটের লম্বা লম্বা টান দিতে থাকে। অপেক্ষা করতে করতে তার মাথা গরম হয়ে যায়। ব্লেজারটা খুলে সে হাতের বোতামগুলো আনবাটন করতে থাকে, শার্টটাও আনবাটন করে নেয়। তার কাছে খুব টায়ার্ড লাগছে। কিছুক্ষণ পরে সে সিগারেটটা শেষ করে বেডরুমে ফিরে আসে। তারপর বেডরুমের দরজাটা লক করে দেয়। ঠিক তখনই সে দেখতে পায় যে বাথরুমের দরজাটা আনলক হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসে তার ওয়াইফ, একটা সেক্সি লিলাক নাইট ওয়্যার পরে। এতে করে জাঙ্গুক অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। তাহলে এতে এতটাও ইনোসেন্ট না যতটা তাকে দেখতে লাগে। জাঙ্গুক নিজের মনে মনে একটা বাঁকা হাসি দেয়। তারপর তার পা থেকে মাথা অব্দি একবার পর্যবেক্ষণ করে নেয়। ইস, কারো পাও বুঝি এত সুন্দর হয়? তের চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তোমার ওকে ভালোবাসতে হবে না, তুমি শুধু ওকে প্রেগনেন্ট করো, এতেই হবে। জাঙ্গুকের কানের কাছে গঙ্গীর বলা কথাগুলো বেজে ওঠে। সে আরো একবার তের দিকে তাকায়। তাকে দেখতে এখন আরো বেশি আবেদনময়ী লাগছে। তের পিলে চমকে যায় যখন ও দেখতে পায় যে ওর হাজবেন্ড ওদের রুমে। হঠাৎ করে ওর মনে হলো যে এই পোশাকটা পরা কি ঠিক হয়েছে? যদি জাঙ্গুক ওর সম্পর্কে খারাপ কিছু ভাবে। জিমিনে তো ওর ফার্স্ট নাইটে এই পোশাকটা পরতে বলেছিল ওকে, কিন্তু জিমিন তো বললো সেও তার ফার্স্ট নাইটে এমন একটা পোশাক পরেছিল যেভাবে তার স্বামীর দৃষ্টি তার সারা শরীরে বিচরণ করছে। দেখে মনে হচ্ছে না যে এটা তার পছন্দ হয়েছে, মনে হচ্ছিল যেন সে তাকে জাজ করছে। তে এক পা পেছে ওয়াশরুমে ফিরে যাওয়ার জন্য, যাতে সে আবার চেঞ্জ করতে পারে, কিন্তু নিজেকে লুকিয়ে ফেলার এই চেষ্টায় সে সফল হয় না। পেছনের মানুষটা গম্ভীর স্বরে বলে ওঠে, থামো, এখানে আসো বলছি। প্রথমবার জাঙ্গুক তের সাথে কথা বলেছে। শুরুতেই তার এমন গম্ভীর স্বর শুনে তের হাত পা ঠান্ডা হয়ে যায়। খুব ধীরে ধীরে সে জাঙ্গুকের সামনে এগোতে থাকে আর ফাইনালি তার সামনে কিছুটা দূরত্ব মেনটেন করে দাঁড়ায়। জাঙ্গুক কোনো কিছু না বলে তের কোমরটা চেপে ধরে নিজের গায়ের সাথে মিশিয়ে নেয়। লজ্জায় লজ্জিত হয়ে তের গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। জাঙ্গুক বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তে কতটা ইনএক্সপিরিয়েন্সড। তে নিজের ওষ্ঠধর দুটি ক্রমাগতই চিবোতে থাকে। বাবা আর ভাই ছাড়া কোনো পুরুষের এত কাছে সে কোনোদিনও যায়নি। তার বুকের ভিতর থেকে হৃদয়টা যেন এবার বেরিয়ে আসবে। কোনো পিল নিয়েছো? তে জাঙ্গুকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। পিল? কোন ধরনের পিল? সে তো অসুস্থ নয়, সে কেন পিল নেবে? না, জাঙ্গুক ছোট্ট করে বলে। সে তার ওয়াইফের দিকে একটু ভালো করে তাকায়। সত্যি মেয়েটা আসলে অসম্ভব সুন্দরী। তে
তে জাংকুকের দিকে তাকাতে ভয় পাচ্ছে। লোকটার নেশালো দৃষ্টি তাকে গিলে খাচ্ছে। জাংকুক আর ধৈর্য ধরে থাকতে পারে না, তে লিপসের উপরে ঝাঁপিয়ে পড়ে। ফাক, জাংকুকের বিশেষ হয়েছে না যে ও এই লিপসগুলাতে সারাদিন কিস করতে পারবে যখন যে সময় সে চায়। এখন যেমন কিস করতে পারছে ঠিক সেরকম ভাবে কিস করতে করতে এক সময় জাংকুক তেকে পাশে থাকা ওয়ালটির সাথে চেপে ধরে। তে দৃষ্টি এখন জাংকুকের দিকে, ইনোসেন্ট আর হুডেড। এমন ধরনের পোশাক পরে সে নিজেকে ইনোসেন্ট ভাবে জাংকুকের সামনে রিপ্রেজেন্ট করছে। জাংকুকের তো তের নেশায় মত্ত হয়ে পাগল হয়ে যাওয়ার উপক্রম। খুব ভালো টিস করতে পারো তুমি। জাংকুক টিসটা ব্রেক করে তের লিপসের এগেনস্টে কথাটা বলে। তেকে আবার কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাংকুক তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তে আবেশে অজান্তেই চোখ বন্ধ করে ফেলে। সে জানতো যে এমনটা অবশেষে হবেই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না সবকিছু। ও জাংকুকের সাথে কথা বলতে চেয়েছিল, ওর সাথে একটা বন্ডিং তৈরি করতে চেয়েছিল, কিন্তু স্বাভাবিকভাবে জাংকুক একটু বেশি অধৈর্য। তে জাংকুকের মতো করে জাংকুকে কিস করার চেষ্টা করে, কিন্তু পারে না। কয়েক সেকেন্ড বাদেই তে সিগারেটের টেস্ট পায় জাংকুকের মুখ থেকে। সে সঙ্গে সঙ্গে কিসটা ব্রেক করে জাংকুকের থেকে সরে যেতে চায়। সিগারেটের স্মেল সে খুব বেশি হিট করে, যার কারণে এখন তার বমি পাচ্ছে। আপনি স্মোক করেন? হঠাৎ করে থামিয়ে দেওয়ার কারণে জাংকুক বেশ বিরক্ত হয়। সে তের দুহাত ধরে দেয়ালের উপরে চেপে ধরে যাতে তে পালিয়ে যেতে না পারে। তো কি হয়েছে? তে হতাশায় মুখ ফিরিয়ে নেয়। জাংকুক আবারও জোর করে তার গাল ধরে তাকে কিস করতে থাকে। ধীরে ধীরে তার লোয়ার লিপ বাইট করতে থাকে আর তে তাকে সেটাই করতে দেয়। এখন তো ঝগড়া করা যাবে না। পরবর্তীতে সে জাংকুককে বুঝিয়ে বলবে, প্লিজ। কিন্তু এর ঠিক উল্টোটা ঘটে। জাংকুক আরো জোরে তেকে কিস করতে থাকে। তের পা কাঁপছে, তারপর তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। একটু পর টাং তো ইনভলভ হয়ে যায়। জাংকুক টাং দিয়ে তের লিপসগুলো লিক করতে থাকে। তে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিল না, তাই সে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। জাংকুক আরো শক্ত করে তেকে চেপে ধরে। প্রচন্ড জোরে কিস করার কারণে তের লিপসগুলো ফুলে লাল হয়ে গিয়েছে। এখন তো ব্যথাও করছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। অবশেষে জাংকুক কিসটা ব্রেক করে আর তে ফাইনালি নিঃশ্বাস নিতে পারছে। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। এটা তার প্রথমবার কোনো পুরুষের স্পর্শ পেয়েছে সে, কিন্তু এই স্পর্শগুলো যে এতটা বেদনাদায়ক হবে সে তা ভাবতেও পারেনি। আমার ঘুম পাচ্ছে। আমরা কি এসব হানিমুনে গিয়ে করতে পারি না? কোনো হানিমুন টানিমুন হবে না, আমি বিজি। এভাবে এসব কাজে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। টাইম ওয়েস্ট? কিন্তু সব কাপলই তো বিয়ের পরে হানিমুনে যায়, আর আপনি না সিও। আমি সত্যি। তেকে আর কোনো কথা না বলতে দিয়ে জাংকুক তার কোমরটা চেপে ধরে আর তারপর তার গলায় মুখ গুজে দেয়। সকালবেলা কিছু শব্দ শুনে তের ঘুম ভাঙে। আশেপাশে সে তাকিয়ে দেখে যে জাংকুক কোথাও নেই। নিশ্চয়ই বাথরুমে সে শাওয়ার নিচ্ছে। যখন জাংকুক বাথরুম থেকে বেরিয়ে আসে, সে জাংকুকের দিকে তাকিয়ে আলতো করে হাসে, কিন্তু এর বদলে সে জাংকুকের গম্ভীর মুখশ্রী ছাড়া আর কিছুই দেখতে পায় না। লোকটা কোনো কিছুর পরোয়া না করে নিজের জামা কাপড় চেঞ্জ করে নেয়। তার দৃষ্টি বারবার ফোনের দিকে যাচ্ছে, কিন্তু যে মানুষটা তার দিকে তাকিয়েছিল তার দিকে সে একবারও তাকাচ্ছিল না। কোথায় যাচ্ছেন আপনি? অফিসে। তাই জাংকুকের কথায় ভ্রুকুটি করে। বিয়ে হওয়ার পর তো তার উচিত ছিল কাজ থেকে কিছুদিন বিরত থাকা, কিন্তু সে তা না করে তেকে একা রেখে অফিসে চলে যাচ্ছে। জিমিন তো তার হাজবেন্ডের সাথে অনেক সময় কাটায়, তারা বাইরে যায়, হানিমুনও করতে গিয়েছিল। তাদেরও তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাহলে এই বিয়েটা কেন ডিফারেন্ট? তের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, অথচ সে চুপচাপ জাংকুকের কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছে। সকালের দিকে তে কান্না করলেও দুপুরের দিকে সে এমন ভাব করে যেন কিছুই হয়নি। গয়ুন আসে, তাকে নাস্তা দিয়ে যায়, কিন্তু সে গয়ুনকে কিছুই বলে না। পুরো দিনটা অবশ্য তার গয়ুনের সাথে কেটেছে, খুব ভালোই কেটেছে। মনে মনে সে এটাই ভাবে যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। জাংকুকও এক সময় তার প্রেমে পড়ে যাবে, তাকে ভালোবাসবে। জাংকুক অফিস থেকে ফিরে আসার পর গয়ুন তাকে পিছু পিছু যেতে বলে। তে তাই করে। জাংকুক আগের মতোই চুপচাপ গম্ভীর। রুমে ঢুকতে তে দেখে যে জাংকুক টাই নিয়ে স্ট্রাগল করছে। সকালেও সে দেখেছে যে জাংকুক টাই বাঁধতে পারছিল না, আর এখন তার খুলতে সমস্যা হচ্ছে। আর দু চার কথা না ভেবে তে এগিয়ে যায় জাংকুকের টাই খুলে দিতে। টাই খুলতে খুলতে এক সময়তে জাংকুকের অতিরিক্ত কাছে চলে আসে, যার কারণে জাংকুক কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তের মুখের দিকে তাকাতেই তার হার্টবিট বেড়ে যায়। তের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, বোধহয় সেও নার্ভাস।
মেয়েটাকে দেখতে এত বেশি আদুরে লাগছিল যে জাঙ্কুকের তাকে দেখে আর মাথা কাজ করছিল না। তের ঠোঁটের কোণে তখন একটা মিষ্টি হাসি লেগে আছে। কালকে আর সকালে এত কিছু ঘটে যাওয়ার পরেও জাঙ্কুক ভাবেনি যে তে এতটা শান্তভাবে সবকিছু সামলে নিবে। দিনটা কেমন কেটেছে? জাঙ্কুক কিছুই বলে না, বরং তাকে থামিয়ে বাথরুমে ছুটে যায়। সে বুঝতে পারে না যে তের কাছে এলে কেন তার এমন অনুভূতি হয়। এই অনুভূতিটাকে কন্ট্রোল করতে হবে। ডিনার শেষে রাতের বেলাতে লম্বা হয়ে শুয়ে থাকে। সে ঘুমাতে পারছে না, কারণ সে কারেল করতে চায়। কিছু জড়িয়ে না ধরলে সে ঘুমাতে পারে না। আর এদিকে জাঙ্কুক বেঘরে ঘুমাচ্ছে তার পাশে। তে কি করবে বুঝে উঠতে পারে না। বেশ কিছুক্ষণ ভাবির পর সে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর এমন ভাব করে যেন সে ঘুমিয়ে পড়েছে। তের খুব শান্তি লাগে যখন জাঙ্কুক কোনো রিয়াকশন দেখায় না। সে তো তখনও গভীর ঘুমে তলিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর জাঙ্কুক দেখতে পায় যে তে তার উপরে ঘুমিয়ে আছে, তাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে। দৃশ্যটা যদিও খুব কিউট ছিল, কিন্তু জাঙ্কুকের কাছে এটা বিরক্তিকর। অনেক কষ্টে সে তের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। মেয়েটার ঘুমন্ত মায়াবী চেহারার দিকে চোখ পড়তে জাঙ্কুকের হৃদস্পন্দন আবারও বেড়ে যায়। সে পারছে না এই অনুভূতিগুলো কন্ট্রোল করতে। এদিকে তে ঘুম থেকে উঠে আর জাঙ্কুককে দেখতে পায় না। তার স্বামী তাকে ছেড়ে সকালবেলায় বেরিয়ে যায়। এমনটা চলতে থাকলে তাদের মধ্যে কিভাবে বন্ডিং তৈরি হবে তে ভেবে পায় না। দুপুরে সে ডিসাইড করে যে জাঙ্কুকের জন্য লাঞ্চ বানাবে। লাঞ্চ বক্সটা দিতে গিয়ে না হয় সে তার হাজবেন্ডের প্রিয় জায়গাটাও দেখে আসবে, যেখানে সে বেশিরভাগ সময় কাটায়। তে খুব যত্ন সহকারে তার হাজবেন্ডের জন্য খাবার বানায়। জাঙ্কুক মিটিংয়ে ছিল, এমন সময় তার সেক্রেটারি এসে তাকে খবর দেয় যে তে এসেছে। জাঙ্কুক তার হাতে থাকা গ্লাসটা চেপে ধরে। কে বলেছিল তেকে এখানে আসতে? মেয়েটা কিভাবে? সে কি তার সব কাজ পেলে সারাক্ষণ ওর সাথেই বসে থাকবে? যাই হোক, জাঙ্কুক তার সেক্রেটারিকে কিছুই বলে না। সে এই মিটিংটা কন্টিনিউ করে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, জাঙ্কুক আর এই মিটিংটাতে কনসেন্ট্রেট করতে পারে না। ও শুধু ভাবছিল কখন এই মিটিংটা শেষ হবে। তে জাঙ্কুকের সেক্রেটারিকে জানিয়ে দেয় যে সে জাঙ্কুকের জন্য ওয়েট করতে পারবে। আর একটা স্ট্রেঞ্জারের মতো সে জাঙ্কুকের কেবিনের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। অবশেষে জাঙ্কুকের মিটিং যখন শেষ হয়, সে দেখতে পায় যে তে তার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে জাঙ্কুকের মাথা খারাপ হয়ে যায়। এই মেয়েটা আসলে কি চায়? এভাবে তার অফিসের সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? সে তো ভিতরে গিয়েও বসতে পারতো। এটা তো তার নিজের হাজবেন্ডের অফিস। সে তো চাইলে কিছু অথরিটি দেখাতে পারতো, কিন্তু না, সে এমন একটা ভাব ধরে বসে আছে যেন সে কিছুই জানে না, যাতে সবাই তাকে ভদ্র বোকাশোকা ভেবে পটে যায়। সবই ওর সাজানো নাটক। জাঙ্কুকের এসব নাটক একদম পছন্দ না। কিছু না বলে সে অফিসের ভিতরে ঢুকে আর তেকে ইশারা দিয়ে ফলো করতে বলে তাকে। টাইটা লুজ করে সে তার সেক্রেটারিকে জোরে জোরে ডাকতে থাকে। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে তে তো ভয়ে শেষ। সে এখানে কিছু না বলে আসাতে জাঙ্কুক কি রাগ করেছে? জাঙ্কুক কি তাকে তার সেক্রেটারির সামনে অপমান করবে? সেক্রেটারি কাই অলমোস্ট দৌড়ে ভিতরে প্রবেশ করে। জাঙ্কুক রেগে মেগে আগুন হয়ে তার দিকে তাকিয়ে কিছু পেপার তার মুখের উপর ছুঁড়ে মারে। কি সব ফালতু কাজকর্ম করছেন আপনি এখানে? এগুলো অন্য ফাইল। আর আপনি আমার ওয়াইফকে ভিতরে এনে বসাননি কেন? জাঙ্কুক, ইটস ওকে। কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুক তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে এতে চুপ হয়ে যায়। স্যার, আপনি তো বলেননি। শাট আপ। নিজের জব না হারাতে চাইলে ভালোভাবে কাজ করুন। এখন যা টাইম আছে তাও ওয়েস্ট করবেন না। মিস্টার গায়ে ভয়ে মাথা নাড়ায়, তারপর সেখান থেকে কোনোভাবে দৌড়ে পালায়। এদিকে তে টিফিন বক্সটা খুলে জাঙ্কুকের সামনে রাখে। সবকিছু সার্ভ করে সে জাঙ্কুকের খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আমি অলরেডি লাঞ্চ করে ফেলেছি। নেক্সট টাইম তুমি যদি লাঞ্চ পাঠাতে চাও অন্য কাউকে দিয়ে পাঠাবে, নিজে আসবে না এখানে। কথাটা বলে জাঙ্কুক তার ল্যাপটপে ফোকাস করে। তের হৃদয়টা আবারও ভেঙে চুরমার হয়ে যায়। এবার একটু বেশি করে ভাঙে। ও কতটা আদরের সহিত এই খাবারগুলো বানিয়েছে, আর জাঙ্কুক একবারও ওইগুলোর দিকে তাকায়ও নি। ও ভেবেছিল যে তারা দুজন একসাথে খাবে, কিন্তু এখন আর তার ক্ষুধা নেই। আর সময় নষ্ট না করে সে নিজের খাবারগুলো আবারও প্যাকিং করে সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় জাঙ্কুক তার দিকে তাকিয়ে থাকে। ও কি কোনো কিছু ভুল বলেছে? ভুল বললো তাতে কি? তার এতে কিছু যায় আসে না। জাঙ্কুক তার জন্য রেখে যাওয়া খাবারটার দিকে তাকায়। খাবারের উপরে খরগোশের ডেকোরেশন করা, যা দেখতে জাঙ্কুকের কাছে খুব অদ্ভুত লাগছিল। অ্যাট দ্য সেম টাইম এটা খুব কিউটও। বেশ কিছুক্ষণ ভাবার পর সে এক এক করে খাবারগুলো টেস্ট করতে থাকে। যদিও সে একবার খেয়েছে, তার কি হয়েছে আসলে? জাঙ্কুক রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে আর দেখতে পায় যে তে বেডের উপর শুয়ে শুয়ে মোবাইল ইউজ করছে। ওদের দিকে তাকিয়ে নিজের টাইটা নিজেই রিমুভ করে। আগের দিন নিজের ইচ্ছে মেয়েটা তার টাই রিমুভ করে দিয়েছিল, আর আজকে তার টাই রিমুভ করার মুড নেই। ওয়েল,
হোয়াটএভার। শাওয়ার শেষে সে বের হয়ে দেখতে পায় যে তে সেম পজিশনে এখনো শুয়ে আছে। আশ্চর্য, মেয়েটা কি ডিনার করবে না নাকি? জাঙ্কুক রুম থেকে বেরিয়ে খাবার খেতে চলে যায়। খাবার খেতে বসেও তার মাথায় একটা কথাই ঘুরছে, তে কি খেয়েছে আদৌ? যদি না খেত তার মা তো চুপচাপ বসে থাকতো না। খাবার শেষে রুমে এসে দেখতে পায় যে তে তার রুমে নেই। রুম থেকে বেরিয়ে এসে তেকে খুঁজতে চলে যায়। কিচেনে গিয়ে দেখতে পায় যে তে ওখানে তার মায়ের সাথে কথা বলছে। হাতে গ্লাস নিয়ে সে কিচেনে চলে যায় আর এমন একটা ভাব করে যেন সে পানি নিতে এসেছে। মা, এমন করছিস কেন? কিছু খেয়ে নে না। এভাবে খাবার না খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। না মা, আমি ঠিক আছি। আমি একটু আগে স্ন্যাক্স খেয়েছি। আমার ক্ষুধা নেই, তুমি চিন্তা করো না তো। তের কথা শুনে জাঙ্কুক ভ্রুকুটি করে। যদি সে সঠিক হয় তে দুপুর বেলার ঘটনার জন্য এমনটা করছে, তাহলে তো মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি। কি একটা বাচ্চামি করছে এই মেয়ে। তের এমন কর্মে জাঙ্কুক খুব বিরক্ত। বাদ দাও তো মা, ওকে ওর মতো থাকতে দাও। জাঙ্কুক, তুই চুপ থাক। তাহলে ওকে বড় বাচ্চামি বন্ধ করে ডিনার করতে। কথাটা শেষ করতে জাঙ্কুক সিঙ্কের উপরে গ্লাসটা ছুঁড়ে মারে আর ওর রুমে ফিরে যায়। যে বলেছে সেই বাচ্চামি করে। একদম ঠিক বলেছিস। গোয়ুন জানে যে জাঙ্কুক তের কেয়ার করতে শুরু করে দিয়েছে অলরেডি। সে চায় তারা যেন জাঙ্কুকের ফ্যান্ট হাউসে মুভ করে। তারা দুজন সেখানে সুখে থাকবে। একটা সময় নিজেদের প্রতি মায়া জন্মে যাবে তাদের। তে বেডরুমে ফিরে এসে চুপচাপ তার হাজবেন্ডের পাশে শুয়ে পড়ে। এখন আর তার ইচ্ছে করছে না জাঙ্কুকের সাথে কথা বলতে বা তাকে খুশি করতে। জাঙ্কুক তার সাথে অফিসে কত রুড বিহেভ করেছে, সে তার কেয়ার ডিজার্ভ করে না। যে লাঞ্চটা তুমি নিয়ে গেছিলে ওটা খুব ভালো ছিল। তাই এই তো সুযোগ। তে জাঙ্কুকের একদম কাছে চলে যায় তার সাথে কারেল করার জন্য। ওকে দোষ দিয়ে লাভ কি? ও তো ওর হাজবেন্ডের অ্যাটেনশন চাই, ওর ভালোবাসা চাই। ছোট ছোট জিনিসগুলো তাকে প্রচুর খুশি করে। ধীরে ধীরে তেকুকের মধ্যে সবকিছু ঠিক হতে থাকে। তারা জিয়ন ম্যানশন থেকে বেরিয়ে এখন জাঙ্কুকের প্যান্ট হাউসে থাকতে শুরু করেছে। প্রথম জাঙ্কুক মানা করলেও পরবর্তীতে সে বুঝতে পারে যে এটা তের জন্যই ভালো হবে। সে তো আর জানে না যে জাঙ্কুকের বাবার ব্যবহার কিরকম। অজান্তেই নানা রকম ভুল করে বেড়ায়। আর গতকালকের ঘটনাও তাকে বাধ্য করেছে বাড়িটা ছাড়ার জন্য। রাতের বেলা ডিনার করার জন্য সবাই ডাইনিং টেবিলে একত্র হয়েছে। এমন সময় জাঙ্কুকের বাবা তাকে বলে ওঠে, আমাদের নিউ হোটেলটা খোলা হবে খুব শীঘ্রই জাঙ্কুক। যেহেতু কাজটা খুব শীঘ্রই হচ্ছে, আমাদের কিছু অ্যাক্টরসদের ইনভাইট করতে হবে এখানে। শিওর ড্যাড, আমরা। হ্যাঁ ড্যাড, কিছু কেপপ আইডলদেরও ইনভাইট করেন প্লিজ। তাহলে আমাদের হোটেলটা এখান থেকে অনেক বেশি অ্যাটেনশন পাবে। তাদের স্ট্রং ফ্যান বেস আছে। তে খুব আনন্দের সহিত কথাগুলো বলছিল, কিন্তু থেমে যায় যখন সে গোয়ুনের চোখে মুখে ভয় দেখতে পায়। আর জাঙ্কুক তো চোখ বন্ধ করে ফেলেছে অলরেডি। ও তার শ্বশুরের দিকে তাকিয়ে বুঝতে পারে যে লোকটা রেগে মেগে আগুন হয়ে আছে। ও কি কোনো কিছু ভুল বললো? এখন ও আমাদের বিজনেস শিখাবে? আমি তো বিজনেস শিখাচ্ছি না ড্যাড, আমি শুধু তো সাজেস্ট করছিলাম। আমরা তো ফ্যামিলি, তাই না? স্টপ ইট, নিজের রুমে যাও। জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে তের দিকে তাকায়। তে তার শ্বশুরের দিকে তাকিয়ে দেখতে পায় যে তিনি হাসছেন। জাঙ্কুক তার উপর চিৎকার করে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছে। গোয়ুনের দিকে তাকিয়ে তে দেখতে পায় যে গোয়ুন অলমোস্ট কান্না করে দিচ্ছে। আর কিছু না বলে খাবারটা না শেষ করে তে বেডরুমে চলে যায়। তে কেঁপে উঠে এটা ভেবে যে জাঙ্কুক তার উপরে কি রাগটাই না দেখালো। তাকে তার মা বাবার সামনে অপমান করেছে। এখনো বিয়ের 1 সপ্তাহ হয়নি আর তাদের মধ্যে কত ঝামেলা সৃষ্টি হচ্ছে। তে কান্না করতে থাকে। ও আর এসব মানুষের মধ্যে থাকতে চায় না, ও বাড়ি যেতে চায়। নিজের বাবার সাথে সিরিয়াস কিছু কথা বলে জাঙ্কুক বেডরুমে ফিরে আসে আর দেখতে পায় যে তে কান্না করছে। তের উপরে চিৎকার করার কারণে তার খুব খারাপ লাগছে, কিন্তু তাকে তো এটা করতেই হতো, না হলে তো এই ম্যাটারটা এখানে থামতো না। কান্না থামাও। আর বাবা যখন বিজনেসের ব্যাপারে কোনো কথা বলবে তুমি একটা কথাও বলবে না, চুপচাপ বসে থাকবে। উনি এসব পছন্দ করেন না। তে তখনও বেডের উপরে বসেছিল। জাঙ্কুক তার পাশে গিয়ে শুয়ে পড়ে। আমার এখানে ভালো লাগছে না। তের কথা শুনেও জাঙ্কুক না শোনার ভান করে থাকে। ব্যাপারটা তের কাছে খারাপ লাগে। জাঙ্কুক ওকে জড়িয়ে পর্যন্ত ধরেনি, ওকে শান্ত করেনি, বলেনি যে আমি সবকিছু তোমার জন্য সামলে নিয়েছি। একটা সময় পর তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে জাঙ্কুক উঠে দেখে যে তে ঘুমিয়ে পড়েছে। ও তেকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরে আলতো করে ওর কপালে একটা চুমু এঁকে দেয়। তাদের দুজনের জীবন সম্পূর্ণ আলাদা। চলার পথে হাজার হাজার বাধা বিপত্তি আসবে,
সবকিছু একসাথে সামলে নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। এই প্রথম জাংকুক নিজের বাবার বিরুদ্ধে কথা বলেছে। তিনি যদি তার মা এবং তেকে যথেষ্ট পরিমাণে সম্মান না করতে পারে তাহলে জাংকুক তাদেরকে নিয়ে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। যদিও তার মা তাদের সাথে যেতে রাজি হয়নি, তার মা ঠিকই ছিল। আসলে জাংকুক তের কেয়ার করতে শুরু করে দিয়েছে। জিউন ম্যানশনে ঘটে যাওয়া ঘটনাটা তেকে পুরো কাঁপিয়ে দিয়েছে। ওর এটা ভেবে ভালো লাগছে যে জাংকুক ওকে আর কিছু বলেনি, কিন্তু যখনই জাংকুক তার গলাটা একটু উঁচু করে তে ভয় পেয়ে যায়। মেয়েটা তার ফ্যামিলিকে বলে দিয়েছে যে সে জাংকুকের সাথে ভালো আছে, আসলে কিন্তু সে ভালো নেই। তে কখনো ভাবতেও পারেনি যে জাংকুক ওর পক্ষ নিয়ে ওকে পেন্ট হাউসে নিয়ে আসবে, কিন্তু সে নিয়ে এসেছে। আর এতে করে তের ভিতরে তার প্রতি আরো বেশি সম্মান তৈরি হয়েছে। জাংকুক যেরকমই হোক না কেন, গম্ভীর, একগুঁয়ে, যেটাই হোক, সে তো তের জন্য তার বাবার বিরুদ্ধে গিয়েছে। জাংকুক তের প্রতি কতটা প্রোটেক্টিভ এটা ভাবতে তের মনে সুখ সুখ হাওয়া বয়ে যায়। বেশ কিছুদিন কেটে যায়। তে আর জাংকুক একটা বড় সুন্দর পেন্ট হাউসে থাকতে শুরু করে। তের জন্য সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে তার বাবার বাড়ি এখান থেকে 15 মিনিটের দূরত্ব। ও যে কোনো সময় গিয়ে তাদের সাথে দেখা করে আসতে পারে। টেকুকের দিনকাল ভালোই কাটছে। এখন আর জাংকুক তেকে আগের মতো ইগনোর করে না, তার সাথে খুব ভালোই বিহেভ করে। সকাল সকাল কলিং বেলের আওয়াজে তের ঘুম ভেঙে যায়। সে জাংকুককে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। জাংকুক এখনো খুব একটা জড়িয়ে ধরা পছন্দ করে না, কিন্তু কি আর করার। জাংকুককে ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে তে এগিয়ে যায় দরজা খুলতে কেউ একজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তোকে আমি অনেক মিস করেছি। আমাকে ভুলে গেছিস নাকি বিয়ে করে? খোঁজ খবরটা একটু নিস না। না রে, তোর মতন হাসির ছানাকে আমি কিভাবে ভুলবো? আমি তো তোর সব মেসেজের রিপ্লাই দিয়েছি, স্পেশালি আমার সেক্স লাইফ রিলেটেড সব মেসেজের। জিমিন তেকে বেঞ্চি কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। জিমিন ভিতরে ঢুকে দেখতে পায় যে সব দামি দামি জিনিসপত্র দিয়ে ভরা পেন্ট হাউস। তে চলে যায় তাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। আমার বান্ধবী দেখি সাংসারিক হয়ে গেছে। আস্তে কথা বল। আসলে তুই যেটা ভাবছিস সেটা না, আমি পরের সপ্তাহ থেকে স্টুডিওতে ফিরে যাব। হ্যাঁ, তোকে তোর বোগাম ভাই অনেক মিস করছে। কে কাকে মিস করছে? আকস্মিক কেউ একজনের গলা শুনে দুই বান্ধবী ভয় পেয়ে যায়। জাংকুক মাত্রই কিচেনে এসেছে। কেউ না জাংকুক। জাংকুক এক ভ্রু উঁচু করে দুজনের দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে তাকায়। জাংকুক ভাইয়া কেমন আছেন? আমাকে মনে আছে ওই যে বিয়েতে যে ছিলাম তের সাথে? আমি তোর একমাত্র বেস্টি পাক জিমিন। জিমিন টপিকটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে। জাংকুক কিছু না বলে কফি মেশিনের দিকে এগিয়ে যায়। কফি নিয়ে এসে আবারও বেরিয়ে যায়। তে আর জিমিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কুত্তি, ও যদি আমাকে ভুল বোঝে না তোকে আমি মেরে ফেলবো। আরে না, ও তোকে ভুল বুঝেনি। আর ও তো আমার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করলো না। যা, আমার হয়ে একটা লাঠি ওর পাছায় দিয়ে আয়। জিমিনের কথা শুনে তে হাসে, কিছুই বলতে পারে না। জিমিন অবিশ্বাস্য চোখে কিছুক্ষণ তার দিকে তাকায়, তারপর বলে, যাই হোক, তোর জন্য আমি মুভির টিকিট এনেছি তোর বিয়ের 1 মাসের অ্যানিভার্সারি উপলক্ষে। যা, তোর গোমরা মুখা হাজবেন্ডের সাথে গিয়ে এনজয় কর। সত্যি? আমার হাসির চানাটা কি সুইট। আই নো আই এম সুইট। এখন আমি যাচ্ছি, আমার হাজবেন্ডের সাথে একটা ডেট আছে আজকে রাতে। ইফ ইউ নো হোয়াট আই মিন। যা যা যা, বুঝতে পারছি সব। আমারও যেতে হবে, আমার আউটফিট চয়েস করতে হবে না? হ্যাঁ, আমাকে আপডেট দিস। জিমিন চলে যাওয়ার পর তে ব্রেকফাস্ট বানিয়ে বেডরুমে চলে যায় জাংকুককে খুঁজতে। জাংকুক তখন শাওয়ার নিয়ে রেডি হচ্ছে। তে আলতো করে হেসে তার হাজবেন্ডকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধের উপরে নিচের চিবুক রাখে। জাংকুক তখন হাতে ঘড়ি পড়ছিল। প্রথমে সে একটু চমকে গেল, পরবর্তীতে বুঝতে পারে যে এটা তে আর রিল্যাক্স হয়। কিছুক্ষণ আগে ওর বাবা ওকে কল করেছে আর বলেছে যে চেয়ারম্যান কাং এর সাথে তাদের মিটিং আছে। জান, তুমি কি এখন বিজি? চলো না আজকে আমরা মুভি দেখতে যাই। জিমিন আমাদের জন্য মুভি টিকিট এনেছে। জাংকুক চুপ থাকে। তে জানে যে সে কি বলবে, তবুও চেষ্টা চালিয়ে যায়। বেবি প্লিজ, আজ তো রবিবার। বিয়ের পর আমরা একবারও বাইরে বেরোইনি। তুমি তো আমাদের হানিমুনটাও ক্যান্সেল করে দিয়েছো। এখন আমার একটা জরুরি মিটিং আছে তে। তুমি কি আমার জন্য মিটিংটা ক্যান্সেল করতে পারো না? না তে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং, আমাকে যেতেই হবে। কাজ কাজ কাজ, তুমি এছাড়া আর কিচ্ছু করতে পারো না? তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছো? 1 মাস তো হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। তুমি কি আদৌ জানো এই 1 মাসের মধ্যে তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো? তে রাগে দুঃখে জাংকুককে নিজের থেকে সরিয়ে দেয়। তাহলে তুমি কি চাও? হ্যাঁ, আমি কি আমার সব কাজ ফেলে তোমার সাথে সারাক্ষণ ঘরে বসে থাকবো? বাচ্চাদের মতো এসব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ঝগড়া করা বন্ধ করো। ইউ নো হোয়াট, তুমি
হার্টলেস হতে পারো জাঙ্কুক, কিন্তু আমি নই। যেগুলোকে তুমি ছোট ছোট জিনিস মনে করো সেগুলো আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আই হেট ইউ। তুমি তোমার কাজের সাথেই থাকো, বাড়িতে আসা লাগবে না। তে রেগে মেগে আগুন হয়ে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে শাওয়ার চালিয়ে দেয়। শাওয়ারের পানির সাথে তার চোখের অশ্রু মিশে একাকার হয়ে যায়, কেউ দেখতে পায় না। পরের দিন তে জাঙ্কুকের জন্য লাঞ্চ বানিয়ে তার স্টুডিওতে চলে যায়। তার বন্ধু বান্ধব তাকে ওয়েলকাম করে। পেন করতে করতে তার মনে থাকা বিষাক্ত কালো মেঘগুলো উধাও হয়ে যায়। মুহূর্তে তার মনটা আগের মতো ফুরফুরে হয়ে যায়। এদিকে জাঙ্কুক অস্থির হয়ে আছে। সে যখন মিটিং শেষ করে বাড়িতে এসেছিল, তে তার সাথে একটা কথাও বলেনি। তার সাথে তখনও রাগ করেছিল তে। জাঙ্কুক ভেবেছিল যে রাত্রে হয়তো বা তে তার জন্য অপেক্ষা করবে, তাকে জড়িয়ে ধরবে, কিন্তু এমনটা হয়নি। জাঙ্কুক যখন তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল, সে জাঙ্কুকের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এই প্রথম তারা আলাদা ঘুমিয়েছে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। জাঙ্কুক লাঞ্চ বক্সটা ওপেন করে দেখতে পায় যে সেটাতে স্যাড ডেকোরেশন করা। জাঙ্কুক প্রচন্ড বিরক্ত হয়, তার সাথে খুব খারাপ লাগে তার। সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তেকে কল করবে। কিছুক্ষণ পরে তে ফোনটা রিসিভ করে। দুজনেই ফোন ধরে 1 মিনিটের মতো চুপ থাকে। তারপর জাঙ্কুক বলে ওঠে, লাঞ্চের এই অবস্থা কেন? তেও, কেন? তোমার কি তাতে? আমি কিছু বললে তো তোমার কিছু যায় আসে না। এখন কেন কথা বলো না? হ্যাঁ, ও তুমি নিশ্চয় তোমার কাজ নিয়ে বিজি আছো। আর শুনো, আমাকে কল করবে না, ওকে? যাই আসে। কথাটা শোনার পর তে নিজের ফোনটা শক্ত করে চেপে ধরে। ও আবার শুনতে চায়, কি যায় আসে? তুমি জানো কি কথাটা কি এতটাই কঠিন? তে ঠাস করে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক কিছুক্ষণ গম্ভীর মুখ নিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। তে সত্যিই পারলো ফোনটা কেটে দিতে। ও দেখতে পায় যে ওর সেক্রেটারি কেবিনের ভিতরে প্রবেশ করছে কয়েকটা ফাইল নিয়ে। মিস্টার কাইও অবশ্য বিবাহিত, তার একটা ছেলে আছে। ও জাঙ্কুকের কাজে আসবে। মিস্টার কাই, আচ্ছা আপনি কি করবেন যখন কেউ যেন আপনার সাথে রেগে আছে? মিস্টার কাই তো ভয়ে শেষ। সে এমন কি করলো যে জাঙ্কুক ওর সাথে রেগে আছে? সুজিংনিম, সরি, আমি সত্যিই সরি। আসলে আমি মনে করতে পারতেছি না যে আমি কি করছি। আই এম রিয়েলি সরি সাজাং। থামুন তো, আমি বলতে চাচ্ছি যে আপনার ওয়াইফ যদি আপনার সাথে রেগে থাকে তখন। মিস্টার কাই ফাইনালি বুঝতে পারে যে তার বসের স্ত্রী তার সাথে রেগে আছে। এখন বস একটা সলিউশন চাচ্ছে তাকে ইমপ্রেস করতে। এটাই তো তার সুবর্ণ সুযোগ। সাজাংনিম, আমার ওয়াইফ তো অনেক ভালো, আমি কখনোই তাকে রাগাইনি। জাঙ্কুকের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করা দেখে মিস্টার কাই থেমে যায়। ইউ আর ইউজলেস। কিন্তু ক্ষমা হিসেবে আমি তার জন্য ফুল কিনতে পারি, যদি ওইরকম কেস হয় আর কি। জাঙ্কুক ইনফরমেশনটা পেয়ে খুশি হয়। কাজ শেষে সে বাড়ি যাওয়ার সময় তের জন্য ফুল কিনে নেয়। এখান থেকে সে অবশ্য বাড়ি যাবে না, সে যাবে তের স্টুডিওতে, ওকে সারপ্রাইজ দিবে। গাড়িটা পার্ক করে সে স্টুডিওতে ঢুকে পড়ে। ফুল দেখে তের রিঅ্যাকশন ইমেজিন করতে তার মুখে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। দরজা খোলার সাথে সাথে একটা বেল রিং হওয়ার আওয়াজ হয়, জানান দেয় যে কেউ একজন এসেছে। স্টুডিওতে ঢোকার সাথে সাথে জাঙ্কুকের হাসি মাখা মুখটা পাল্টে গিয়ে রাগান্বিত রূপ ধারণ করে। সে এমন কিছু একটা দেখতে পেয়েছে যার কারণে তার হৃদয়টা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল।